হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো, তাহলে প্রথম যে ক্লাস 12 সেমিস্টার 3 প্রথম যে গল্প, সেই গল্পটার নাম হলো দ্য নাইট ট্রেনার দেউলি। এখান থেকে তোমাদের গল্প যে তিনটে গল্প আছে, তিনটে গল্পের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার এখান থেকে থাকবে, 4 নাম্বার। নাইট ট্রেনার দেউলি এই গল্পটা হচ্ছে তোমার ক্লাস 12-এর সব থেকে সেরা গল্প। তবে গল্পটা প্রথমবারে শুরু যখন হচ্ছে, যে অ্যাটমসফিয়ারের মধ্যে তোমাদের নিয়ে যাবে, মনে হবে যে বোধহয় কোনো সানডে সাসপেন্স শুনছি, ভয় লাগছে, ভূতের একটা গল্প এরকম। দেখো, প্রত্যেকে কিন্তু যেহেতু এমসিকিউ হবে, প্রত্যেকে পেন পেন্সিল নিয়ে রেডি থাকো। যে যে জায়গাতে আন্ডারলাইন করতে বলবো সেখানে আন্ডারলাইন করবে, কারণ ওই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ হবে। আর এমসিকিউ করার সব থেকে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে টেক্সট ভালো করে পড়ো, আর নাগাড়ে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো। When I was at college, যখন আমি কলেজে পড়ি, I used to spend my summer vacations in Dehra. আমি গ্রীষ্মকালীন ছুটিটা কাটাতাম দেহরাতে at my grandmother's place, আমার ঠাকুমার বাড়িতে। I would leave the plain early in May. আমি সমতল ভূমিটা ত্যাগ করতাম মে মাসের শুরুতে, and returned late in July. ফিরে আসতাম জুলাই মাসের শেষে। মে মাসের শুরুতে আমরা জানি ভারতবর্ষে গরম শুরু হয়, জুন জুলাই এই 2 মাস মারাত্মক গরম থাকে, বা বর্ষা পড়ে যায়, যাই হোক। তাহলে মে জুন এই 2 মাস খুব গরম থাকে। তাহলে তিনি গরমের ছুটিটা কাটাতেন মে মাসের শুরু থেকে, মে মাসের একদম প্রথমে চলে যেতেন, আর জুলাই মাসের শেষের দিকে চলে আসতেন তার ঠাম্মার বাড়ি। কোথায় যেতেন তাহলে? দেহরা। দেহরা যদি আমরা ভারতের ম্যাপে দেখি, ভারতের ম্যাপে যদি আমরা দেখি, উত্তরাখণ্ডের একটা জায়গা হচ্ছে দেহরাদুন, পাহাড়ি এলাকা। আর আমরা যে বায়ুমণ্ডলের যে স্তরে বাস করি, এটাকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ার তো, নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? ট্রপোস্ফিয়ার না, এটা ট্রপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতাতে 1.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। তাহলে পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবে এখানে যা তাপমাত্রা থাকবে, যদি 2-3 কিলোমিটার উঁচু হয় তাহলে অলরেডি 4-5 ডিগ্রি তাপমাত্রা এমনিতেই কম থাকবে। সেই হিসাবে পাহাড় সবসময় মনোরম হয়। কিন্তু তাই লেখক তিনি মূলত যেখানে থাকেন সেটা হচ্ছে দিল্লি। দিল্লিটা যদি আমরা দেখি, শহরি এলাকা, প্রচণ্ড গরম তো এমনিতেই সবসময় হয়, তারপরে গরমকালে হচ্ছে মারাত্মক গরম। ওখানে মাঝে মাঝে হচ্ছে তোমাদের আঁধি এরকম দেখা যায়। আঁধি মানে হচ্ছে প্রচণ্ড তাপের ফলে, ভূগোলে পড়েছো না, প্রচণ্ড দাবদাহ হলে এই আঁধি হয়। তাহলে এখানে না আঁধি তোমাদের কাজে লাগবে, না হচ্ছে তোমাদের লু কাজে লাগবে। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি সমতল ভূমি ত্যাগ করতাম কোনটা? আমি সমতল ভূমি ত্যাগ করতাম মে মাসের শুরুতে এবং ফিরে আসতাম জুলাই মাসের শেষে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি হচ্ছে একটি ছোট্ট স্টেশন, দেহরাদুন থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, এবং এখান থেকে ভারতীয় তরাই অঞ্চলের সূচনা হয়। তাহলে এই যে প্যারাগ্রাফটা পড়লাম, এখান থেকে তোমাদের যে যে জায়গাগুলো দাগ মারতে হবে, লেখো কলেজ, আই ওয়াজ অ্যাট কলেজ, এটাতে দাগ মারো। তারপরে লেখো সামার ভ্যাকেশন, তারপরে দাগ মারবে দেহেরা, তারপরে দাগ মারবে অ্যাট গ্র্যান্ডমাদার্স প্লেস, তারপরে আর্লি ইন মে, লেট ইন অটাম, লেট ইন জুলাই, তারপর 30 মাইলস, আর ইন্ডিয়ান তরাই। পাওয়া গেছে? প্রথমে বললাম কলেজ, তারপর সামার ভ্যাকেশন, তারপর দেহেরা, মাই গ্র্যান্ডমাদার্স প্লেস,
আর্লি ইন মে, তারপর লেট ইন জুলাই 30 মাইলস, তারপরে হচ্ছে ইন্ডিয়ান তরাই, ব্যাস। তারপর দেখো দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। দেউলিতে ট্রেনটা পৌঁছাতো প্রায় সকাল 5টার সময় বা ভোর 5টার সময়। দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। স্টেশনটাতে আলোকিত হয়ে থাকতো কয়েকটা ইলেকট্রিক বাতি ও তেলের বাতির দ্বারা। তাহলে যেহেতু আমরা 1988 সালের লেখা এটা দেখতে পাচ্ছি, তাহলে সেই সময় কিন্তু ভারতের সর্বত্র ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, কোথাও কোথাও ইলেকট্রিসিটি 2-1টা বাতি ছিল, বাকিগুলো অয়েল ল্যাম্প। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn। এবং স্টেশনের দুই ধারে ভোরের আবছা আলোতে জঙ্গলগুলো দেখা যাচ্ছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলিতে কেবলমাত্র একটি প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড ওয়েটিং রুম। এবং স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল আর যাত্রীদের জন্য একটি প্রতীক্ষালয় ছিল। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডর অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস। প্ল্যাটফর্মটাতে একটি মাত্র চায়ের দোকান, একটা ফলের দোকান আর কিছু পথ কুকুর ছিল। এটা নিয়ে প্ল্যাটফর্ম বুস্টেড করতো, অর্থাৎ গর্ব করতো। নট মাচ এলস, এর থেকে আর বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes। কারণ ট্রেনটা সেখানে কেবলমাত্র থামতো 10 মিনিটের জন্য, বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলে প্রবেশ করার আগে। তাহলে এই প্যারাগ্রাফের মধ্যে তোমরা যেটা দাগ মারবে সেটা হচ্ছে অ্যাবাউট 5 in the morning, তারপরে দাগ মারবে ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, তারপর দাগ মারো লোন প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, তারপর হচ্ছে ওয়েটিং রুম, লোন প্ল্যাটফর্ম, দেখো ভালো করে দেখো, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এ ওয়েটিং রুম, তারপর দাগ মারবে টি স্টল, তারপরে ফুড ভেন্ডর, তারপর হচ্ছে ফিউ স্ট্রে ডগস, তারপরে হচ্ছে অনলি 10 minutes। আচ্ছা, হোয়াই ইট স্টপড এট দেউলি। দেউলিতে কেন এটা থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে কোনোদিন কিছুই হয়নি। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন। কেউ ট্রেন থেকে কোনোদিন নামেনি, কেউ ট্রেন থেকে কোনোদিন ওঠেনি। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কোনোদিন কোনো কুলির দেখা যায়নি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 minutes। কিন্তু ট্রেনটা সেখানে পাক্কা 10 মিনিট দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টার ধ্বনি শোনা যেত। এ গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড হুইসেল মানে বাঁশি বাজাতো। আর তারপর কি বলছে, অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। তারপর দেউলিটা পিছনে ফেলে চলে যাওয়া হতো, সকলে দেউলির কথা ভুলে যেত। এখান থেকে যেটা দাগ মারবে সেটা হচ্ছে নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। নোবডি গট অফ দ্য ট্রেন, নোবডি গট ইন। আচ্ছা, এটা হচ্ছে, তারপরে হচ্ছে নেভার এনি কুলিজ, এটাতে দাগ মারো। তারপরে লেখো বেল উড সাউন্ড, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, ব্যাস এই দুটো দাগ মারো। নেক্সট, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমি এটা ভেবে অবাক হতাম, দেউলিতে ঘটেটা কি, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের দেওয়ালের পেছনে দেউলিতে ঘটেটা কি। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। এই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটার জন্য আমার সর্বদা দুঃখ হতো। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট। আর এই জায়গাতে কেউ ঘুরতে আসতো না এবং নির্জন একাকী প্ল্যাটফর্মটার জন্য আমার খুব কষ্ট বা দুঃখ হতো। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. আমি একদিন ঠিক করলাম আমি ট্রেন থেকে দেউলি স্টেশনে নামবো, অর্থাৎ আমার যাত্রাপথটাকে আমি একটু ভাঙবো, এখানে আমি একটা দিন কাটাবো শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আই ওয়াজ 18, বয়স আমার 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আর ঠাম্মার বাড়িতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। রাতের ট্রেনটা দেউলিতে এসে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। একটি মেয়ে প্ল্যাটফর্মে এলো ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। এটা ছিল একটি শীতের সকাল, আর মেয়েটির শোল্ডার্স, কাঁধের এদিক ওদিক একটি শাল জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাটা ছিল খালি, অর্থাৎ জুতো পাই নেই। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড় ছিল
পুরনো, বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একজন যুবতী মেয়ে, নারী বলবো না, মেয়ে, হ্যাঁ। ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, সে হাঁটছিল অত্যন্ত আত্মমর্যাদা ও আত্মভরিতার সঙ্গে, অর্থাৎ তার হাঁটার মধ্যে একটা অ্যাটিটিউড ছিল। তার পরনের পোশাক আশাক দেখে মনে হতে পারে সে হচ্ছে পুয়ার, কিন্তু তার চলাফেরা কোনো অংশে সেই রকম মনে হচ্ছে না, একদম যথেষ্ট অ্যাটিটিউড নিয়ে, ডিগনিটি নিয়েই হাঁটছিল। তারপরে দেখো, when she came to my window, যখন সে আমার জানালার কাছে এলো, she stopped, সে থামলো, she saw that I was looking at her intently, সে দেখলো যে আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে আছি, but at first she pretended not to notice, কিন্তু প্রথমে সে এমন ভান করলো যেন সে আমাকে দেখতেই পায়নি। she had a pale skin, তার ছিল একটি ফ্যাকাশে ত্বক, অর্থাৎ তার মুখে অত জেল্লা নেই, একটা ফ্যাকাশে টাইপের, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার সেই স্কিনের উপরে পড়ে রয়েছে কালো কুচকুচে চুল, অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, আর একটা পাগল করে দেওয়ার মতো ঘন কালো চোখ। অ্যান্ড দেন দোজ আইজ, তারপরে ওই চোখগুলো, অর্থাৎ ঘন কালো চোখগুলো, সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট, তারা যেন এদিক ওদিক করে ঘুরলো, কিছু একটা বলতে চাইলো, মেট মাইন, তারপর আমার চোখাচোখি হলো। তাহলে মেয়েটি প্রথমবারে আমার চোখে চোখে চোখ পড়তেই ও এমন ভান করলো যেন ও আমাকে দেখতেই পাইনি, তারপর এদিক ওদিক দেখছে দেখতে দেখতে অবশেষে আবার আমাদের চোখে চোখ পড়ল। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানালার ঠিক পাশেই দাঁড়িয়েছিল, আমাদের দুজনেরই কেউই কিছুই বললাম না। But when she moved on, কিন্তু যখন সে সেখান থেকে চলে গেল, I found myself লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি দেখতে পেলাম আমি যেন অজান্তেই চেয়ার বা আমার বসার জায়গা ছেড়ে আমি ট্রেনের দরজার কাছে চলে গেছি। তাহলে মেয়েটি যেই আমার বসার জায়গার কাছ থেকে, তাহলে আমি মনে করো ট্রেনের ভেতরে এখানে বসে আছি, মেয়েটি প্ল্যাটফর্মেই বসে আছে, দুজন এখানে, ও মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, দুজন দেখছি, কোনো কথা নেই। মেয়েটি তারপরে চলে গেল এখান থেকে, এর অজান্তে কখন উঠে এসে কখন স্টেশনের এই ট্রেনের দরজার কাছে চলে এসছে। তারপর কি বলছে, হ্যাঁ, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে মেয়েটি প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে থাকলো। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি তাকে অতিক্রম করে ওই যে একটা চা দোকান ছিল সেই চা দোকানে গেলাম। এ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার, গিয়ে দেখলাম একটি ছোট্ট আঁচের উপরে একটা ছোট্ট কেটলি বসানো রয়েছে। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি, কিন্তু এই চা দোকানের যিনি মালিক তিনি ব্যস্ত রয়েছেন সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, ট্রেনের কোথাও হয়তো চা দেওয়াতে। আচ্ছা, তারপর দেখো, দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটিও আমার পিছন পিছন চায়ের দোকানের পেছনে গেল। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড, মেয়েটি বলছে আপনার কি কোনো ঝুড়ি লাগবে? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, ঝুড়িগুলো খুব ভালো, সুন্দর বেত দিয়ে তৈরি, মজবুত। নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, না না আমার কোনো ঝুড়ি টুড়ি লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম যেন মনে হলো অনেকক্ষণ কেটে গেছে। অ্যান্ড শি সেড, এবং তারপর সে বলল, আর ইউ শিওর ইউ উড নট ওয়ান্ট আ বাস্কেট, তুমি শিওর বা আপনি শিওর যে আপনার কোনো ঝুড়ি লাগবে না? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার আ রুপি, একদম ঝুড়িগুলো যে সাজানো ছিল আমি উপর থেকে একটা নিলাম আর তার হাতে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ ফিঙ্গার্স, এবং তার হাতে সামান্য স্পর্শ করার সাহসও করলাম, যে হাতে টাকাটা দেওয়ার সময় হাতে একটু ছুঁয়ে দেখি, এরকম সাহসও একটু করলাম। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন মেয়েটি কিছু একটা বলতে গিয়েছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তখন পেছন থেকে যে ট্রেনের গার্ড হুইসেল বাজিয়ে দিল। এখন ধরো ট্রেনে হর্ন দেওয়ার ব্যবস্থা রয়েছে, তখন হুইসেলে কাজ চলতো, হুইসেল বাজিয়ে দিল, তার মানে ট্রেন চলতে থাকবে। শি সেড সামথিং, মেয়েটি কিছু একটা বললো, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, কিন্তু বেল ঘন্টার এই ধ্বনিতে এবং ইঞ্জিনের যে হিস হিস শব্দ, কয়লার ট্রেনগুলো হিস 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 করে তোমরা পুরোনো সিনেমা যদি দেখো দেখবে, সেই আওয়াজে মেয়েটির কথাটি হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দৌড়ে আমাকে আমার কামরাতে আসতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড,
ট্রেনের যে বগিগুলো সেগুলো কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকে দেখতে লাগলাম যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি বেরিয়ে চলে যাচ্ছিল। আচ্ছা, দাগ মারার বিষয়টা আমি পড়িয়ে নিয়ে তারপর দাগটা মেরে দিচ্ছি। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শি ডিড নট মুভ। সে প্ল্যাটফর্মে একাই তখনও দাঁড়িয়েছিল এবং সে সেখান থেকে নড়ছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল আর তাকিয়ে তাকিয়ে হাসছিল, আমি দেখতে পাচ্ছিলাম। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি ওকে অতক্ষণ দেখতে পেলাম যতক্ষণ না আমাদের পথে অর্থাৎ দুজনের মাঝখানে একটা সিগন্যাল বক্স এসে যায়। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। তারপর জঙ্গলটা স্টেশনকে ঢেকে দিল, কিন্তু তখনও আমি মেয়েটিকে সেখানেই দেখতে পাচ্ছিলাম। তাহলে এ দেখা কিন্তু সে দেখা চোখের দেখা নয়, এটা হচ্ছে মনের দেখা, কারণ জঙ্গল তো স্টেশনে ঢেকে দিয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। বাকি যাত্রাপথ আমি জেগে থাকলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি আমার মন থেকে মেয়েটির মুখ আর তার সেই ঘন আকর্ষণীয় চোখ এই দুটোকে বের করতে পারলাম না। চোখ বন্ধ করলেই সেটা বারবার ভেসে আসে। বাট ওয়েন আই রিচড দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট। কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন এই ঘটনাটা খানিকটা ঝাপসা আর অনেক দূরে চলে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ সেখানে আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমার মনকে ধারণ করতে পারে। তাহলে সেখানে গিয়ে আমি আরও অন্যান্য ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম, যার কারণে কি হয়েছে, আমার থেকে এই মেয়েটির সেই চোখ বলো আর মুখ বলো খানিকটা ঝাপসা হয়ে গিয়েছিল, দূরে চলে গিয়েছিল স্মৃতিগুলো। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। এটা আবার তখন ঘটলো যখন 2 মাস পরে আমি আবার ফিরছিলাম, তখন মেয়েটির কথা আবার আমার মনে পড়লো। I was looking out for her as the train drew into the station and I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমি যখন প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকছিল আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম এবং যখন আমি দেখলাম মেয়েটি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের উপরে আসছে, তখন আমি একটা অপ্রত্যাশিত যেন একটা শিহরণ, দেহের মধ্যে একটা কম্পন অনুভব করলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোট অ্যান্ড ওয়েভ টু হার। আমি ফুটবোট অর্থাৎ ট্রেনের যে পাদানি অর্থাৎ যে দূরপাল্লার ট্রেনগুলো হয় ওই ইয়ের মতো সিঁড়ি ধাপ মতো থাকে, সেই ধাপে আমি নেমে একটু তার দিকে হাত নাড়লাম, একটু হাই করে দিলাম, ঠিক আছে। হোয়েন শি স মি শি স্মাইল। যখন মেয়েটি আমাকে দেখলো তখন সে হাসলো। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার। সে খুশি হলো এটা ভেবে যে আমি ওকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি। আর আমিও খুশি হলাম যে মেয়েটিও আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড। আমরা দুজনেই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। এবং এটা খানিকটা যেন সেই পুরনো বন্ধু একসঙ্গে হলে যেমন আনন্দ, সেই রকম যেন আমরা আবার দুজনকে 2 মাস পরে দেখতে পেয়ে সেরকম আনন্দিত হয়েছি। আর একটুখানি, শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস। মেয়েটি কিন্তু প্ল্যাটফর্মের আর অন্যদিকে গেল না, ট্রেনের আর অন্যদিকে গেল না ঝুড়ি বিক্রি করার জন্য, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। সোজা চা দোকানের দিকে চলে গেল। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার যেন ঘন কালো চোখে আলোতে ভরে গেল। We said nothing for some time, but we could not have been more eloquent. আমরা অনেকক্ষণ কিছু না বলে দাঁড়িয়ে রইলাম, আর চাইলেও আমরা এর থেকে বেশি কিছু বলতেও পারতাম না। I felt the impulse to put her on the train there and then. আমার তো মনে হলো যেন আমি মেয়েটাকে ঠিক তখনই সেই সময় ট্রেনে করে তুলে নিই and take her away with me, আর তাকে আমার সঙ্গে করে নিয়ে ঘরে চলে যাই। একবার ঘরে গিয়ে দেখ তোর মা ঝাঁটাই শান দিচ্ছে। I could not bear the thought of having to watch her receding into the distance of দেউলি স্টেশন। আমি এটা সহ্য করতে পারবো না, তাকে দেউলি স্টেশনে ফেলে রেখে আমি অত দূর থেকে তাকে মনে করব। ফলে তার এই যে বিরহ বেদনা আমি ওখান থেকে সইতে পারবো না। তাই আমার মনে হলো তাকে যেন এক্ষুনি আমি ট্রেনে করে তুলে নিয়ে চলে যাই। I took the basket from her hand and put up them on the ground. আমি মেয়েটির হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মাটিতে রাখলাম বা মেঝেতে রাখলাম। She put out her hand for one of them. মেয়েটি তখন সেই ঝুড়িগুলোর মধ্যে থেকে একটি তুলতে গেল, বাট আই কট হার হ্যান্ড। কিন্তু আমি মেয়েটির হাতটা ধরলাম অ্যান্ড হেল্ড ইট, এবং হাতটা তুললাম। এবার মেয়েটির হাতটা ধরেছে, আগের বারে হাতটা সবে স্পর্শ করেছিল, এবার হাত ধরে ফেলেছে। আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেড। আমাকে দিল্লিতে চলে যেতে হবে। হাতটা ধরে বলছি শোনো, আমাকে কিন্তু দিল্লিতে চলে যেতে হবে। শি নোডেড। মেয়েটি মাথা নাড়ালো। আই ডোন্ট হ্যাভ টু গো এনিওয়ার। আমার তো কোথাও যেতে হবে না, আমি তো কোথাও যাব না।
দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, এর আর কোনো কাজ নেই, শুধু হুইসেল বাজানো ছাড়া। হাত ধরে করছে তো কি আর হবে, গার্ড ফাউল দিচ্ছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কি করলো, হুইসেল বাজিয়ে দিল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেন ছাড়ার জন্য হুইসেল বাজিয়ে দিল। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, আর আমি এইটা করার জন্য গার্ডের উপর যা জোরে রেগে গেলাম, সে কি আর বল। ওকে, আচ্ছা এবার ছেলেটি বলছে দেখো, আই উইল কাম এগেইন, আই সেড, এ দেখো আমি আবারও আসবো, উইল ইউ বি দেয়ার, তুমি এখানে থাকবে তো। আচ্ছা তারপরে দাগ মারো, spent the day there just to please the town, spent the day there just to please the town। তারপরে I was 18, তারপরে a girl came down the platform selling baskets। তারপরে দাগ মারো, a shawl thrown across her shoulders, cold morning, তার আগে cold morning। তারপরে feet were bare, তারপরে clothes were old। তারপরে হচ্ছে প্রিটেন্ড নট টু নোটিস, তার আগে একটা ফেলে এসছি দেখো, কেম টু মাই উইন্ডো। তারপরে পেল স্কিন, ডার্ক ট্রাভেলড আইজ। তারপরে দাগ মারো, আই ওয়াকড অ্যাক্রস দ্য টি স্টল। তারপরে লেখো ওই যেটা রয়েছে না, দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। তারপরে ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, ওই তো একদম মাথায়। তারপরে ফাইনেস্ট কেন। তারপরে চলে এসো ওয়ান অন টপ। তারপরে এ রুপি। তারপরে বাট ইট ওয়াজ লস্ট ইন ক্ল্যাঙ্কিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। পেয়েছো? তারপর আনটিল দ্য সিগন্যাল বক্স কেম। তারপরে হচ্ছে চলে এসো ডার্ক স্মোল্ডারিং আইজ। তারপরে দাগ মারো, দেখো দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট ফর দেয়ার আদার থিং টু অকুপাই মাই মাইন্ড। তারপর 2 months later। almost like a meeting of old friends। তারপর I have to go to Delhi। তারপরে I do not have to go anywhere। তারপর I will come again। আর তারপর হচ্ছে will you be here। তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।